স্বাগত সংবাদ সংযোগে আপনাদের সাথে আছি আমি বুশরা সারাজিন। মধুপুর ফলজে দিনের বেলা 6.9 মাত্রার ভূমিকম্প হলে ঢাকায় ধসে পড়বে 8.5 লাখেরও বেশি ভবন, প্রাণ হারাবে লাখো মানুষ। রাজুকের গবেষণায় উঠে এসেছে এমন তথ্য। রোববার এক সেমিনারে এই পরিস্থিতিতে ক্রাশ প্রোগ্রামের মাধ্যমে প্রতিটি ভবন নিরীক্ষা করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। আর পরিবেশ উপদেষ্টার পরামর্শ, এই কাজে বেসরকারি কোম্পানিকেও যুক্ত করতে হবে। রুহুল আমিনের রিপোর্ট। গত শুক্রবারের ভূমিকম্পে আবারও স্পষ্ট হয়েছে ঢাকার ঝুঁকি। 6-এরও কম মাত্রার কম্পনে দীর্ঘক্ষণ দুলতে থাকে রাজধানীর প্রায় সব ভবন। সারা দেশে প্রাণ হারান অন্তত 10 জন, আতঙ্ক ছড়ায় সব মহলে। রাজুকের গবেষণা বলছে, দিনের বেলা মধুপুর ফল্টে প্রায় 6 মাত্রার ভূমিকম্পেই ধসে পড়বে 8,65,000 ভবন, প্রাণ হারাবেন 2 লাখের বেশি মানুষ, আহত হবেন আরও কয়েক লাখ, আর্থিক ক্ষতি ছাড়াবে $25 বিলিয়ন। তবে সিলেট ফল্টের ভূমিকম্পে ক্ষতি কিছুটা কম হবে। প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞরা বলছেন, আর বসে থাকার সুযোগ নেই। খুব কুইকলি একটা ডেটাবেস বানায় ফেলতে হবে যে এই 6 লাখ, কারণ রাজু যে কাজটা করছে মাত্র 3,500 বিল্ডিং করে একটা রাফ আইডিয়া দিয়েছে থিওরিটিক্যালি, যেটা রেজাল্ট বারবার বলছিল যেটা একটা এস্টিমেট। বাট ধরে প্রত্যেক বিল্ডিং না চেক করলে ইউ ক্যানট সে যে, কারণ পাশাপাশি বিল্ডিং দুইটা ভালো মনে হবে কিন্তু একটা খারাপ, একটা হয়তো ভালো কোয়ালিটি। সো এভরি বিল্ডিং ইউ হ্যাভ টু চেক। সো দ্যাট ইজ দ্য ক্র্যাশ প্রোগ্রাম উই হ্যাভ টু টেক। তাদের মতে বিদ্যমান ভবন সংস্কারের পাশাপাশি নতুন নির্মাণেও বিধিনিষেধ বাড়াতে হবে। ইমিডিয়েট 2-3টা অ্যাকশন। একটা হচ্ছে গিয়ে এই আর্থকোয়েকের পরে যে বিল্ডিং গুলাকে ড্যামেজ হলো এটাকে আর্টিকুলেট ওয়েতে এখনই সেগুলোকে অ্যাসেস করা, কারণ এগুলো অলরেডি ডিস্ট্রেস হয়ে আছে। আরেকটা যদি আর্থকোয়েক হয় তাদের ক্যাপাসিটি অলরেডি কম্প্রোমাইজ। ভবন নিরীক্ষায় বেসরকারি কোম্পানিকে যুক্ত করার কথা বলেন পরিবেশ উপদেষ্টা। আর পুরান ঢাকা সংস্কারে থেমে থাকা উদ্যোগ আবারও নেয়ার পরামর্শ দেন। এটা হচ্ছে রাজুক যেরকম রিস্ক অ্যাসেসমেন্ট করতে পারে, আপনি নিজেও বলেছেন যে থার্ড পার্টি অ্যাসেসমেন্টও শুরু করে দেওয়া যেতে পারে, এবং এইটা আসলে দ্রুতই আমার ধারণা একটা নির্দেশ দেওয়া যেতে পারে যে বিভিন্ন নেইবারহুডকে কেন্দ্র করে, যে ধানমন্ডি নেইবারহুডে, পুরনো ঢাকা নেইবারহুডে কোথায় কোথায় কোন কোন ফার্মকে আপনারা অ্যাসাইন করছেন। আলোচনায় গৃহায়ণ উপদেষ্টা জানান, নিরাপদ ভবন নির্মাণ নিশ্চিতে নতুন একটি কর্তৃপক্ষ গড়ে তোলা হচ্ছে। আর রাজুক চেয়ারম্যান জানান, ভবন নির্মাণ তদারকির দায়িত্ব অবহেলাকারী কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এই দেশের মানুষ যে কোনো দুর্যোগ মোকাবেলা করে আবার ঘুরে দাঁড়ায়। রুহুল আমিন, 71, ঢাকা। লাগোয়া ভবনের সারি, সরু রাস্তা, অলিগলি, এমনকি সূর্যের আলো প্রবেশ করার সুযোগ নেই, এমনই এক জনপদের নাম পুরান ঢাকা। কোনো দুর্যোগে যেখানে শহরের অপেক্ষাকৃত আধুনিক অংশের ভীতি নাড়িয়ে দেয়, সেখানে এখানকার জন্য পূর্বাভাস আরও ভয়ঙ্কর। আর ভূমিকম্প হলে কি হতে পারে তা নিয়ে গা শিউরে ওঠে বিশেষজ্ঞ থেকে নাগরিকদেরও। ফারহানা র্যান্সির প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন মজুমদার দুর্লভ ও মোবারক হোসেন শুভ। ঘনবসতিপূর্ণ এলাকা রাজধানীর পুরান ঢাকা। এখানে সরু পথে রিকশা, অটো চলাচলের সাথে পথচারীর চলাচল করাও দুরূহ। এই চিত্র বহু বছরের। ৭১ টেলিভিশন কয়েকটি বাড়ির ভেতরের চিত্র দেখার চেষ্টা করেছে। এইখানে শত বছর ধরে আসলে যারা থাকছেন তারা কতটা ঝুঁকি নিয়ে আসলে এখানে বসবাস করেন, সেই ঝুঁকি সেখানে আসলে ভূমিকম্পর মতো প্রাকৃতিক দুর্যোগ ঝুঁকি তীব্রভাবে বাড়িয়ে দিবে এটা বলার অবকাশ নেই। মানে ভালো তো সবাই থাকতে চায় না, আমরা তো পারি না এই যে ভালোভাবে থাকতে, কিন্তু এই ভাঙ্গাচোরা বাড়ি ঘরেই রয়েছি। আমাদের তো কিছু করার মতন জায়গাই নেই, কিছু জানি একটা করুম বা খাটের নিচে ডুগুমি করুম, এই জায়গা নেই। কারণ আমাদের এই পুরান ঢাকায় আমরাও একটু ভয়ে আছি, নিজেকে নিরাপদ মনে করতেছি না সত্যি কথা বলতে, কারণ পুরান ঢাকার বাড়ির যে অবস্থা ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। বাড়িগুলোর ভঙ্গুর অবস্থা, পলেস্তেরা খসে পড়া, ফাটল, সবই যেন স্বাভাবিকতা। কোনো কোনো গলিতে পৌঁছায় না সূর্যের আলো। যারা মারাত্মক এই ঝুঁকি নিয়ে বসবাস করছেন তাদের একমাত্র ভরসা ভাগ্য। অনেকে জানেন না তাৎক্ষণিকভাবে কি করতে হবে ভূমিকম্প হলে। কি করতে হয় জানেন কিনা? না, আমি এগুলো এখনো বুঝি না। ভূমিকম্প এই প্রথম বুঝলাম আমি। গড গিফটেড প্রাকৃতিক দুর্যোগ, এর তো আমাদের করার কিছু নাই। উপরওয়ালা যা করে তাই, উপরওয়ালা যদি নিতে চায়
চলে যাব, আর রাখলে থাকবো। অনেক ভাগ্যে থাকলে কি গরম, গরিব মানুষ কাম করে খাই কি গরম। অনেকবার পুরান ঢাকার এ সকল দালানের সংস্কারের প্রসঙ্গ উঠে আসলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি নানান জটিলতায়। এ নিয়ে আছে ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া। সরকারের সংশ্লিষ্ট মহলের সাথে এটা আলোচনা করে এটাকে কিভাবে সংস্কার করা যায় বা এটা ঝুঁকিটা থেকে আমরা যেন একটু উত্তোলন হইতে পারি, এটা অবশ্যই করা উচিত। আমাদের পুরান টাউনের যে সমস্ত বাড়িঘর আছে সবগুলি লাগানো বাড়ি, এই আচ্ছা কত বছর হয়েছে, 1000 বছরের বাড়িগুলো, নতুন বাড়ি পড়ে যাবে কিন্তু এই সমস্ত বাড়ি পড়বে না কখনো। অন্য কারণে পড়তে পারে, মানে ভূমিকম্পের কারণে আমাদের এই বিল্ডিং লাগানো যেগুলো ছিল এগুলো পড়ে না এখনো। ঘনবসতির এই এলাকায় ভূমিকম্পের মাত্রা বেশি হলে পুরান ঢাকার অবস্থা হবে বেসামাল, আর উদ্ধার কাজ পরিচালনা হবে দুরূহ বলে মনে করেন বিশেষজ্ঞরা। মেজর ডিজাস্টার আমাদের জন্য হতে পারে, বাট এটার জন্য তাহলে আমাদের পদক্ষেপ কি? ফার্স্ট পদক্ষেপ হচ্ছে রাস্তাগুলো চওড়া করা, তো সেটা তো লং টার্ম একটা প্ল্যানিংয়ের ব্যাপার। তো আমি মনে করি যে আমাদের মেজর প্ল্যানিং বা মেজর সরকারের দিক নির্দেশনা আসা উচিত যে আমাদের বাসা বাড়িগুলো চিহ্নিতকরণ করা, যে কোনটা ভালো কোনটা খারাপ। ভূমিকম্পের প্রধান সতর্কবার্তা দ্রুত, নিরাপদ ও ফাঁকা স্থানে আশ্রয় নিতে হবে। কিন্তু পুরান ঢাকার এই ঘনবসতি আর লাগোয়া বিল্ডিংয়ের কাঠামো বলে দিচ্ছে এই সতর্কবার্তার কোনো বাস্তবতা এখানে নেই। এখানকার বাসিন্দারা ভূমিকম্পের পরের ভয়াবহতা জেনেও শুধুমাত্র সৃষ্টিকর্তার হাতে ছেড়ে দিয়েছেন। আর বিশেষজ্ঞরা বলছেন 6 মাত্রার ভূমিকম্প হলে এখানকার অবস্থা ভয়াবহ বিপর্যয় ঘটতে পারে। ফারহানা ন্যান্সি, 71, ঢাকা। ভূমিকম্পের প্রস্তুতি নিয়ে বিশেষজ্ঞ কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সোমবার বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই বৈঠক হয়। প্রধান উপদেষ্টার সভাপতিত্বে বৈঠকে ভূমিকম্পের ঝুঁকি, প্রস্তুতি, সমন্বয় এবং দ্রুত প্রতিক্রিয়া নিশ্চিত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। দুর্যোগ ও ত্রাণ উপদেষ্টা ফারুকী আজম, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আলী রিয়াজ, ফয়েজ আহমেদ তৈয়ব সহ বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তা ও বিশেষজ্ঞরা সভায় উপস্থিত ছিলেন। সন্ধ্যায় প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এই তথ্য জানান। গত শুক্রবার ও শনিবার 31 ঘন্টার মধ্যে ঢাকা ও এর আশপাশে 4টি ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পের মতো বড় বিপর্যয় পরবর্তী যথাযথ চিকিৎসা দেবার সক্ষমতা ঘাটতি আছে রাজধানীর হাসপাতালগুলোর, এমনটাই মনে করছেন চিকিৎসকরা। সম্প্রতি ঘটে যাওয়া ভূমিকম্পে আহত অনেক কম আয়ের মানুষের চিকিৎসা চলছে পঙ্গু হাসপাতাল হিসেবে পরিচিত জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্রে। আহতদের দীর্ঘমেয়াদী চিকিৎসা দায়িত্ব নেবে কে, সেটাই এখন তাদের কাছে বড় প্রশ্ন। হিমেল মাহবুবের বিশেষ প্রতিবেদন। অনেক স্বপ্ন ছিল সৌদি আরব গিয়ে কাজ করে পরিবারের সচ্ছলতা ফিরিয়ে আনবেন, ভিসাও পেয়েছেন। কিন্তু শুক্রবার ভূমিকম্পের সময় চলন্ত মোটরসাইকেল থেকে পড়ে হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন ময়মনসিংহের গৌরীপুরের ফরিদুল ইসলাম। বিদেশ যাওয়ার স্বপ্ন তার ফিকে হতে বসেছে। এখন বুঝতে পারতেছি না যে কবে ঠিক হয়ে উঠবো, তারপরে কবে দেশের বাইরে যাব। এই বিষয়টা নিয়ে হয়তো অনেকটা ঝামেলা হয়ে গেছে আর কি। ভূমিকম্পের সময় নির্মাণাধীন ভবন থেকে পড়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন রাজমিস্ত্রি শাহাদত মিয়া। একদিকে হাসপাতালে চিকিৎসা ব্যয় মেটানো, অন্যদিকে পরিবারের উপার্জনক্ষম ব্যক্তির রোজগার বন্ধ থাকায় অনিশ্চয়তা তার স্ত্রী সখী বেগমের চোখে মুখে। পথের ভিখারি, কোনো সাহায্য ছাড়া আর কিছু করা যেত না। একলা কামায় তো ঘর ভাড়া চালানি, নিজের সংসার চালানি, ওষুধ ভরা খাওয়ানি কুলাই পারতাম না। ভূমিকম্পে আহতদের মধ্যে কেউ ছিলেন চিকিৎসকের চেম্বারে, কেউ বা আতঙ্কে ভবন থেকে লাফিয়ে পড়েন, আবার কেউ বাবার সাথে মাঠে কাজ করার সময় আহত হন। আমি ওই মুহূর্তে আসলে কি করে ফেলছি আমি নিজেও খুব একটা বুঝতে পারি নাই, বিধায় দোতলা থেকে আমি লাফ দিয়ে ফেলছি। ওই সময় গাড়ি পাওয়ার টিলার, ওই গাড়ি রানিং গাড়ি তো উল্টে ওর সাইডে ছিল দাঁড়াইয়ে ওরে নিয়ে আর কি উল্টে দিয়ে পড়ছে।
শুক্রবার ভূমিকম্পে আহত হয়ে পঙ্গু হাসপাতালে আসেন 121 জন। এর মধ্যে গুরুতর আহত 23 জন হাসপাতালে ভর্তি, যাদের একাধিক অস্ত্রোপচার প্রয়োজন হতে পারে। স্বল্প আয়ের এই মানুষগুলো দীর্ঘমেয়াদী চিকিৎসা চালিয়ে যাওয়া প্রায় অসম্ভব। ঝাঁকিতে পড়ে গেছে, পরে যায় আমার পাও দুইটা ভেঙে গেছে, হাতও ভেঙে গেছে। এখন বলছে অপারেশন লাগবে, আর আমার ওই সমর্থ নাই যে আমি অপারেশন করাবো। আমার নিজের শাশুড়ি আমাদেরকে রেখে চলে গেছে, উনি বলছে পারবে না। এখন মনে করেন ধরতে গেলে এখন আমাদের আল্লাহ ছাড়া কেউই নেই। কর্তৃপক্ষ বলছে জরুরি সেবা দেয়া সম্ভব হলেও ভবিষ্যতে এর চেয়ে বেশি মাত্রার ভূমিকম্প হলে তা মোকাবিলায় প্রস্তুত নয় হাসপাতালটি। এমনিতেই যে প্রতিদিন যে রুগী আসে 250 থেকে 300 জরুরি রুগী আসে, সেটি কিন্তু বন্ধ থাকে না। এবং ওই দিনকে ভূমিকম্পের দিনও 119 জন ভূমিকম্পজনিত কারণে আঘাতপ্রাপ্ত হলো। এর বাইরেও 229 জন রুগী আমাদের জরুরি বিভাগে এসেছে, সেটিরও একটা সীমাবদ্ধতা আছে। এখন আমরা এমন অবস্থা চাই না যে দেশে এমন কোনো ডিজাস্টার হোক, ভূমিকম্প বা অন্য কিছু, যেটি আমাদের সীমাকে অতিক্রম করে। ভূমিকম্পে আতঙ্কিত হয়ে জীবন বাঁচাতে বেশিরভাগ রোগী বিভিন্ন ভবন থেকে লাফ দিয়েছিলেন। তাদের দীর্ঘমেয়াদী চিকিৎসা প্রয়োজন বলে জানান চিকিৎসকরা। বেশিরভাগ রোগী তারা আতঙ্কিত হয়ে সিঁড়িতে নামার সময়, তাড়াহুড়া করে নামার সময় তারা ইনজুর্ড হয়েছেন। কারো হাত ভাঙছে, কারো পা ভাঙছে, কারো গলার কলার বোর্ড ভাঙছে, কেউ হেড ইনজুরি হয়েছে। ভবিষ্যতে ভূমিকম্পে ক্ষতি কমাতে এ বিষয়ে সচেতনতা তৈরির উপর জোর দিচ্ছেন চিকিৎসকরা। হিমেল মাহবুব, 71, ঢাকা। নির্বাচন আর গণভোট একসঙ্গে করার খরচ বাড়লেও তফসিল ঘোষণার পরই কমিশনের চাহিদার ভিত্তিতে বরাদ্দ দেয়া হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। তিনি বলেন, চ্যালেঞ্জ হলেও গণভোট ও সংসদ নির্বাচন একদিনে হওয়া উচিত। সেই সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে স্পর্শকাতর কেন্দ্রে বডি ক্যামেরা দেয়া হবে বলে জানিয়েছেন তিনি। শারমিন নীরার প্রতিবেদন। দেশের ইতিহাসে প্রথমবারের মতো একসঙ্গে হতে যাচ্ছে জাতীয় নির্বাচন ও গণভোট। অন্তর্বর্তী সরকারের এই সিদ্ধান্ত নিয়ে নানা মন্তব্য থাকলেও সরকার মনে করছে জাতীয় নির্বাচন ও গণভোট একসাথে হওয়াটাই যৌক্তিক। সকালে সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেন, চ্যালেঞ্জ হলেও একই দিনে নির্বাচন আর গণভোট করতে হবে কমিশনকে। চ্যালেঞ্জটা হলো চ্যালেঞ্জটা গ্রহণ করতে হবে, একই দিনে করা, তাই না? যেটা সরকার থেকে সিদ্ধান্ত নিয়েছে আমরা, যেটা প্রধান উপদেষ্টা বলে দিয়েছে একদিকে করা। কারণ 2 দিন করা জিনিসটা, মানে এত এন্টায়ার জিনিস রিটার্নিং অফিসার মোবিলাইজ করা, আপনি জানেন এটা খুব সোজা কাজ না। ইভেন কিছু কিছু ব্যাংকের অফিসার, জুনিয়র অফিসার, তারাও তো ডিউটিতে যাবে, স্কুলের টিচাররা যাবে। আপনি 2 দিন নিয়ে আসবেন, তাদেরকে ইসে করবেন, এগুলো তো ডিফিকাল্ট। তবে একদিনে করাটা পৃথিবীর অনেক দেশই তো এরকম হয়তো। অর্থ উপদেষ্টা বলেন, নির্বাচন আর গণভোট একসঙ্গে করায় খরচ বাড়বে। তফসিল ঘোষণার পর নির্বাচন কমিশনের চাহিদার ভিত্তিতে বরাদ্দ দেয়া হবে। ডিসেম্বরে দেয়া হবে রিভাইজ বাজেট। ওদের রিকোয়ারমেন্ট কত রকম দিতে, একটা গণভোটের ব্যাপারটা আসছে। এটা তো আগে যখন আমরা বাজেট দিয়েছি সেই ওই প্রজেকশনে ওদের এটা ছিল না হয়তো। তারপরে ওরা এখন আপনার ওই যে বিদেশে যে আজকে থেকে 25 তারিখ থেকে শুরু হবে বিদেশে ভোটারদের এনরোলমেন্ট, আপনার জানেন এমবেসিতে, সেটার হয়তো তখন ফরেন মিনিস্ট্রি থেকে হয়তো আমাদেরকে চাইতে পারে যে তাদের তো, আমি দেখে আসছি সিঙ্গাপুর যে গেলাম, এর আগে আমি জাপানে দেখছি ওরা প্রিপারেটরি এসে নিচ্ছে, লোকজন যোগাযোগ করছে, সেখানে ওদের কস্ট ইনভলভ হতে, ওদের অফিসাররা ওভারটাইম করবে। নির্বাচন উপলক্ষে পুলিশের বডি ক্যামেরা কেনা নিয়ে এক প্রশ্নের উত্তরে উপদেষ্টা বলেন, স্পর্শকাতর ভোট কেন্দ্রে এটি দেয়া হবে, যা ঠিক করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ওখানে তো ইনভলভ কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয় ডিরেক্টলি, এবং ইসিরও কিন্তু ওই কেনার ব্যাপারে, বডি ক্যামেরার ব্যাপারে দায়িত্ব নাই। এদিন বৈঠকে চাল আমদানির ব্যাপারে সিদ্ধান্তের কথাও জানান অর্থ উপদেষ্টা। আপনাদের কোনো ক্রমে যেন না বাড়ে চালের দামগুলো, সেই জন্য আমরা নন বাসমতি চাল আবার আনবো। শারমিন নীরা, 71, ঢাকা। নির্বাচন নিয়ে একটি অংশ এক এক সময় এক এক মন্তব্য করছে, এমন কথা জানিয়ে বিএনপি নেতা গয়েশ্বরচন্দ্র রায় বলেন, তাদের কথা শোনার জন্য জনগণ বসে নেই। আর দলটির আরেক নেতা নজরুল ইসলাম খান বলেছেন, কর্মঘণ্টা কমিয়ে দেওয়ার কথা বলে নারীদের কর্মসংস্থান ঝুঁকিতে ফেলেছে একটি দল। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। মাহিলা ইসলামের প্রতিবেদন। 2025 সালে আমি ওয়ার্ল্ডের সবথেকে বড় নিউক্লিয়ার শিক্ষার অগ্রযাত্রাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে যে রূপকল্প হাতে নিয়েছে বিএনপি, তারই ধারাবাহিকতায় নতুন দিগন্ত উন্মোচন করেছে ফ্লাইবুক। এটি হচ্ছে ভবিষ্যৎমুখী শিক্ষা প্রযুক্তি প্ল্যাটফর্ম।
বিএনপির সার্বিক সহযোগিতায় রাজধানীতে যাত্রা শুরু করল বিশ্বের সর্বপ্রথম শিক্ষাভিত্তিক সামাজিক যোগাযোগ মাধ্যমের এই প্ল্যাটফর্ম। এই পরিকল্পনাকে আরো উন্নত করতে চাই, আরো ব্যাপকভাবে পুরো বাংলাদেশে আমরা সহায় দিতে চাই। উদ্বোধন শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় ফ্লাইবুক নিয়ে কথা বলার পাশাপাশি সমসাময়িক ইস্যু নিয়েও কথা বলেন। তিনি বলেন, নির্বাচন নিয়ে এক এক দল এক এক রকম কথা বলছে। যারা মূল বেসিক বাংলাদেশের স্বাধীনতায় যুদ্ধে বিরোধিতা করছে, তাদের সবক শোনার জন্য কি আমরা এখনো বেঁচে আছি নাকি? এদিকে রাজধানীর কারওয়ান বাজারে তিতাস গ্যাস কার্যালয়ে এক শ্রমিক সংগঠনের শপথ অনুষ্ঠানে যোগ দিয়ে দলটির আরেক স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, একটি দল কর্মঘণ্টা কমিয়ে দেওয়ার কথা বলে নারীদের কর্মসংস্থান কমাতে চায়। আপনি 3 ঘন্টার জন্য আরেকজন নিয়োগ দিতে পারবেন? তাহলে কতদিন পরে কি হবে? আপনি মেয়েদেরকে চাকরি দিতে আগ্রহী হবেন না, তাই না? যে তারা কাজ দিলে সে 5 ঘন্টা কাজ করে চলে যাবে। তো এটা কি আমরা নারীদের উপকার করলাম না ক্ষতি করলাম? একই দিন নন এমপিওভুক্ত শিক্ষকদের এক কর্মসূচিতে বিএনপি নেতা রুহুল কবির রিজভী অভিযোগ করেন, সরকার সাধারণ জনগণের জন্য কাজ করছে না। অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকারের প্রতি আস্থা থাকলেও কিছু উপদেষ্টার কার্যক্রম সন্তোষজনক নয় বলেও মত এই নেতার। মাহিলা ইসলাম, ৭১, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় ৭১ হলের এক্সটেনশনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের 4টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিস জানিয়েছে, সন্ধ্যা 6টা 13 মিনিটে আগুন লাগার খবর পায় তারা। তাদের 4টি ইউনিট 6টা 30 মিনিটে আগুন নেভায়। প্রত্যক্ষদর্শী এক ব্যক্তি জানান, রান্নায় ব্যবহৃত গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত ঘটে। ধর্ম অবমাননার মামলায় কারাবন্দী মানিকগঞ্জের বাউল আবুল সরকারের মুক্তি ও ভিন্ন মতের ওপর হামলার নিন্দা জানিয়েছেন কবি ও চিন্তক ফরহাদ মজহার। জাতীয় প্রেস ক্লাবের সামনে এক সমাবেশ থেকে তিনি এই দাবি জানান। তিনি জানান, প্রয়োজনে মানিকগঞ্জে গিয়ে বাউল সম্মেলন করবেন, পিটুনি খেলেও পিছপা হবেন না। এই প্রতিবাদ সমাবেশে কারাবন্দী বাউলের স্ত্রী আলেয়া সরকার তার স্বামী নির্দোষ ও তার নিঃশর্ত মুক্তি চেয়েছেন। আরও জানাচ্ছেন সুমনা সুমি। মানিকগঞ্জের বাউল আবুল সরকারকে ধর্ম অবমাননার মামলায় বুধবার গ্রেফতার করা হয়। পরে দেশের বিভিন্ন স্থানে আরও মামলা হয় তার বিরুদ্ধে। এখনও তিনি কারাবন্দী। এরপর থেকে দেশব্যাপী নিন্দা করেছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। নিঃশর্ত মুক্তি চেয়েছেন তারা। সোমবার জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রতিবাদী সমাবেশের আয়োজন করে সাধুগুরু ভক্ত ও অলিয়া উলিয়া আশেকান পরিষদ। এই যে একটা নৈরাজ্যকর পরিস্থিতি সমাজে হচ্ছে, তারা কি রোল প্লে করতেছে? বাউল সরকারকে গ্রেপ্তার, মিথ্যা মামলা ও সংস্কৃতি কর্মীদের উপর হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বক্তব্য রাখেন আন্দোলনকারীরা। কৃত্রিম একটা সংকট তৈরি করা হচ্ছে, যেখানে নাকি অন্য মতের অন্য পথের লোকরা কথা বলতে পারবে না। যখন আমার দেশের বাউলরা শিল্পীদের উপরে হামলা করা হচ্ছে, অন্যায়ভাবে গ্রেপ্তার করা হচ্ছে, তখন কোথায় মোস্তফা সরোয়ার ফারুকী, কোথায় ডক্টর ইউনূস, কোথায় আমাদের সুপ্রশাসন? সরকার যদি কঠিন হস্তে দমন করে, তাহলে আজকে এই সাহস তারা কোথায় পায়? এই কর্মসূচিতে অংশ নেন বাউল আবুল সরকারের সহধর্মিনী আলেয়া সরকার। তিনি বলেন, তার স্বামী ধর্ম অবমাননা করেননি। দ্রুত মুক্তির দাবি জানান তিনি। একজন নির্দোষ মানুষকে শুধু শুধু জেল খাটাচ্ছে, গ্রেপ্তার করেছে। আমি আবুল সরকার সাহেবের নিঃশর্ত মুক্তি দাবি। সমাবেশে অংশগ্রহণ করেন কবি ও চিন্তক ফরহাদ মজহার। তিনি জানায়, 5 আগস্টের পরে সরকার বাউল সহ সংস্কৃতি কর্মীদের সুরক্ষা দিতে পারেনি। সহিংসতা ইসলামের পথ নয়। যারা নিরীহ মানুষের উপর জুলুম করে, যারা সহিংসতা করে, তারা কখনোই রাসূলের উম্মত হিসেবে নিজেকে দাবি করতে পারে না। মুক্তির দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় স্মারকলিপি দিয়েছে সাধুগুরু ভক্ত ও অলিয়া উলিয়া আশেকান পরিষদ। এদিকে বাউল আবুল সরকারের মুক্তির দাবিতে বিবৃতি দিয়েছে মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্র। ভিন্ন মতের মানুষের উপর এমন নির্যাতন ঘটনা বন্ধে রাষ্ট্রের ভূমিকার সমালোচনাও করা হয় বিবৃতিতে। সুমনা সুমি, ৭১, ঢাকা।
মানহানির নামে নাগরিকদের হয়রানিতে ব্রিটিশ আমলের আইন ও মব ব্যবহার হচ্ছে বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সারা হোসেন। আর অ্যাটর্নি জেনারেল বলেছেন, এই সরকারের আমলে আইনের অপব্যবহার হচ্ছে না বলেই একটিও গুমের ঘটনা ঘটেনি। সোমবার রাজধানীর সোনারগাঁ হোটেলে সিজিএস এর বেঙ্গল কনভারসেশনে প্রেস ফ্রিডম নিয়ে এক সেমিনারে বক্তারা এসব কথা বলেন। আরও জানাচ্ছেন নুরনবী সরকার। বেসরকারি প্রতিষ্ঠান সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস আয়োজন করে বেঙ্গল কনভারসেশন 2025। 3 দিনব্যাপী বৈশ্বিক এই আয়োজনের শেষ দিনে গণমাধ্যমের স্বাধীনতা ও ডিএস আইন থেকে শিক্ষা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। এতে যোগ দেন রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা ও সুপ্রিম কোর্টের আইনজীবী। অংশগ্রহণকারীদের প্রশ্নের জবাবে মানবাধিকার আইনজীবী সারা হোসেন বলেন, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের বদলে ব্রিটিশ আমলের আইন ও মবের মাধ্যমে নাগরিকদের হয়রানি করা হচ্ছে। তারা সিএসওতে না গিয়ে এখন দণ্ডবিধিতে যাচ্ছেন। তার সাথে যেটা কি অ্যাড করছেন, আধুনিক এবং একই সাথে মধ্যযুগীয় একটা পন্থা মব দিয়ে আপনি গিয়ে মামলাটাও করছেন। মামলাটা যাতে ঠিক মতো না চলতে পারে, নিজের আইন নিজের মতো যাতে না চলতে পারে, জোর জবরদস্তির কারণে অন্যদিকে যাতে চলে যায়, সেই ব্যবস্থা আমরা দেখছি। রিসেন্টলি তো আমরা দেখেছি ওই যে বাউল মহারাজের ক্ষেত্রে, দেখছি ইনফ্যাক্ট এই মুহূর্তে। সো আমাদের একটা খুব জরুরি সুপারিশ হবে যে এই পুরনো আইনগুলো কিভাবে ব্যবহৃত হচ্ছে সেটা দেখা। মানহানির কথা অ্যাটর্নি জেনারেল মধ্যে অলরেডি বলেছেন। ক্রিমিনাল মানহানি যে এখন পর্যন্ত আমাদের আইনে আছে, এটা অবশ্যই বাতিল হওয়া উচিত। আর এই অন্য আইনগুলো কিভাবে ব্যবহার হচ্ছে সেটা দেখা উচিত। আরেক প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল এম আসাদুজ্জামান জানান, গেল 17 মাসে দেশে আইনের অপব্যবহার হয়নি। গত 17 মাসে বাংলাদেশে একটিও গুমের ঘটনা ঘটেনি। আপনি দেখেন এক্সট্রা জুডিশিয়াল কিলিংয়ের ইন্ডেক্সটা কোথায় নেমে গেছে। গত 16 বছরে 70 লক্ষ মানুষ পলিটিক্যাল পারসিকিউশনের শিকার ছিলেন, যাদের বিরুদ্ধে মিথ্যা গায়েবী মামলা করা হয়েছিল এবং 99% মামলায় বাদী ছিলেন পুলিশ বা ল এনফোর্সমেন্ট এজেন্সির সদস্যরা। গত 17 মাসে আমরা প্রমাণ করেছি পুলিশ নিজে বাদী হয়ে একটিও গায়েবী মামলা করেননি। অনুষ্ঠানে সারা হোসেন বলেন, সাংবাদিকদের বিরুদ্ধে ডিএস আইন এখন প্রয়োগ না হলেও সন্ত্রাস বিরোধী আইন প্রয়োগ হচ্ছে। জবাবে অ্যাটর্নি জেনারেল জানান, সাংবাদিকদের নির্যাতনে পেনাল কোড সহ আরও অনেক কালাকানুন আছে। যেটা বলা হয় আকাশের যত তারা আইনের তত ধারা। সাংবাদিকদেরকে নিবর্তনের জন্য, নিয়ন্ত্রণের জন্য আকাশের সব রকম তারার মতো আইনের ধারা প্রয়োগ করা হয়। সেখানে আমরা দেখতে পাই নিদেন পক্ষে কিছু না থাকলে একটা সেডিশাস চার্জ দিয়ে দেওয়ার সুযোগ আছে। এই যে ট্রেন্ডটা, এই ট্রেন্ডটাকে পরিবর্তন করতে হলে রাষ্ট্রের মানসিকতা পরিবর্তন করতে হবে। ক্ষমতায় যেই থাকে সেই সাংবাদিক নির্যাতন করার মানসিকতা পরিহার করতে পারেনি বলেও উল্লেখ করেন অ্যাটর্নি জেনারেল। নুরনবী সরকার, 71, ঢাকা। কিশোরগঞ্জের ভৈরবের নারীরা এবার নির্বাচন নিয়ে সতর্ক অবস্থানে আছেন। তারা এবার নিজের ভোট নিজে দিতে চান, বেছে নিতে চান যোগ্য প্রতিনিধি, যারা নারীদের উন্নয়ন সহ নানা বিষয়ে গুরুত্বের সাথে দেখবে। নারীর অধিকার সম্মান রক্ষার পাশাপাশি শিক্ষা ব্যবস্থার উন্নয়ন করবে, বাড়াবে কর্মসংস্থানের নানা ক্ষেত্র। সহকর্মী আল আমিন টিটুর তথ্য ছবিতে প্রতিবেদন। জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে আমেজ শুরু হয়েছে কিশোরগঞ্জের ভৈরবে। চলছে নির্বাচনী প্রচার, ভোটাররাও দিন গুনছেন নির্বাচনের। পুরুষের পাশাপাশি ভৈরবের নারী ভোটাররাও এবারের নির্বাচন নিয়ে বেশ আগ্রহী। তারা স্বপ্ন দেখছেন দিন বদলের, আর এই পরিবর্তনের জন্য প্রয়োজন নতুন সরকার। ভোটাররা বলছেন, এবার এমন প্রতিনিধি আসুক যারা নারীদের নিরাপত্তা দেবে ও সহিংসতা বন্ধে সহায়ক হবে। পাশাপাশি শিক্ষাক্ষেত্রে পিছিয়ে পড়া নারীরা এবার সামনের দিকে এগোবে। সমাজে বিভিন্ন স্থানে নারীদের প্রতি যে সহিংসতা দেখানো হয়, আমরা চাই যেন নির্বাচন পরবর্তী সময়ে তাদের প্রতি পজিটিভ মনোভাব থাকবে। নারীদের প্রতি যে সহিংসতার বিষয়টা, এটি ঘরে এবং নারীর কর্মক্ষেত্রে, রাস্তাঘাটে যে বিষয়গুলো আমরা ফেস করি, জনপ্রতিনিধি হিসেবে যারাই আসেন তারা শক্ত হাতে এটি দমন করবেন। নারী ভোটাররা বলছেন, পারিবারিক জীবন থেকে শুরু করে কর্মক্ষেত্রে পুরুষের পাশাপাশি নারীরা বিশেষ অবদান রাখলেও সবসময় তারা বৈষম্যের শিকার হচ্ছেন।
এই অবস্থার পরিবর্তন চান তারা। সেই সাথে তারা মনে করেন সুযোগ পেলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। নারীদের অধিকার সমান যাতে হয়, নারীদের সম্মানটুকু যারা সম্মান নিয়ে যাতে তারা চলতে পারে, এই দিকে অন্তত আমাদের নির্বাচিত সরকারের সর্বপ্রথম খেয়াল রাখা উচিত। কর্মক্ষেত্রে বলেন, যে কোনো জায়গায় পুরুষের তুলনায় নারীদেরকে অগ্রাধিকার দেওয়া উচিত। এদিকে নারী অধিকার নিয়ে কাজ করা এনজিও কর্মীরা মনে করেন নারীরা হলো সমাজের একটি বড় শক্তি। কর্মক্ষেত্রে এই শক্তি সঠিকভাবে কাজে লাগাতে পারলে এবং তাদের ন্যায্য অধিকার নিশ্চিত করা গেলে নারীরা এগিয়ে যাবে বহুদূর। নারীকে যদি পাশে নিয়ে কাজ করা হয়, তাইলে আমাদের সব ক্ষেত্রে কিন্তু আমরা সফলতা অর্জন করতে পারি। আমরা নারীকে অসম্মান না, সম্মান দিব, নারীকে তার মর্যাদা দিয়ে তাকে কর্মক্ষেত্রে সবসময় আমরা তাকে পাশে রাখার চেষ্টা করব এবং তার ন্যায্য অধিকারগুলো ফিরিয়ে দেওয়ার চেষ্টা করব। ভৈরবে এবার নারী ভোটার রয়েছেন 1,16,439 জন। এদের বেশিরভাগই জানান অবহেলা নয়, নারীরা যেন সব ক্ষেত্রে ন্যায্য অধিকার ও সম্মান পায় সেটি নিশ্চিত করার মতো যোগ্য প্রতিনিধি নির্বাচিত করতে চান তারা। মনিরা কাজুরি, ৭১। চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। ৭১-এর সাথে।